এই মুহূর্তে ইসরায়েলে রয়েছে আমেরিকার সর্ববৃহৎ অস্ত্র গুদাম। বিশ্লেষকরা মনে করছেন এবার সেই গুদাম সরিয়ে নিতে পারেন ট্রাম্প, যার নেতানিয়াহুর উপর মরার উপর খাড়ার ঘায়ের মতন। এদিকে ওত পেতে অপেক্ষা করছে হামাস, হুতি ও হিজবুল্লাহরা। কি হতে পারে যদি মার্কিনীদের $1.8 বিলিয়ন এই অস্ত্র ভান্ডার ইসরায়েল ছেড়ে যায়? গুদাম সরানো হলে ইরান ইসরায়েলের প্রতিরক্ষা দুর্বলতাকে কাজে লাগিয়ে বড় আকারের হামলা চালাতে পারে। 2024 সালের অক্টোবরে ইরান ইসরায়েলে 200-ও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, যা তাদের সামরিক সক্ষমতার প্রমাণ। গুদাম স্থানান্তরে ইসরায়েলের জরুরি গোলাবারুদ মজুদের ঘাটতি দেখা দেবে। বিশেষত লৌহ গম্বুজ ব্যবস্থার ইন্টারসেপ্টর মিসাইল শেষ হয়ে যেতে পারে। এই অবস্থায় তেহরান সরাসরি প্রতিশোধ নিতে উৎসাহিত হবে। ইরান ইতোমধ্যেই রাশিয়ার সাথে ক্রাসুকা 6 ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার সিস্টেম ক্রয়ের চুক্তি করেছে। অস্ত্র ভান্ডার সরানো হলে ইরানি হামলার সময় রাশিয়া ইসরায়েলকে সহায়তা না করে বরং ইরানের পক্ষ নিতে পারে। মস্কো তেল আবিবকে অব্যাহত আগ্রাসন হিসেবে চিহ্নিত করে আসছে, যা তাদের নিরপেক্ষতা বা ইরান পক্ষীয় অবস্থানের ইঙ্গিত দেয়। রাশিয়া ইসরায়েল-ইরান সংঘাতে সরাসরি হস্তক্ষেপ করবে না, তবে গোপনে ইরানের সাইবার যুদ্ধ ক্ষমতা শক্তিশালী করবে। 2024 সালে ইরানে ইসরায়েলি হামলায় S-300 সিস্টেম ধ্বংস হওয়ার পর রাশিয়ার নতুন জেনারেশন S-500 সরবরাহের আলোচনা চালিয়ে যাচ্ছে। অন্যদিকে ইসরায়েলি গ্যাস রপ্তানির মাধ্যমে রাশিয়ার ইউরোপীয় বাজার দখলের পরিকল্পনায় বাধা দিতে মস্কো ইরানকে সমর্থন অব্যাহত রাখবে। ইরান ইসরায়েলের বিদ্যুৎ গ্রিড, হাসপাতাল ও জলের সরবরাহে হামলা চালাতে পারে, যেমনটি 2022 সালে আলবানিয়ায় করেছিল। WRSAI সরানো হলে ইসরায়েলের সাইবার ডিফেন্স বাজেটের 40% হ্রাস পেতে পারে, কারণ গুদাম রক্ষায় বরাদ্দকৃত তহবিল পুনর্বণ্টন করা হবে। রাশিয়া এ ধরনের হামলায় প্রযুক্তিগত সহায়তা দিতে পারে, যা তাদের প্লসিবল ডিনায়াবিলিটি নীতি অনুযায়ী সুবিধাজনক। ইসরায়েলকে ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতি দেওয়ার জন্য চাপ দিতে WRSAI সরানোর হুমকি ব্যবহার করতে পারেন ট্রাম্প। 2018 সালে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতির বিনিময়ে নেতানিয়াহুকে তিনি সেটেলমেন্ট নির্মাণ সীমিত করতে বাধ্য করেছিলেন। এবার অস্ত্র গুদাম সরানো হতে পারে তার ডিল মেকিং কৌশলের অংশ। ট্রাম্প যদি ইরানের সাথে চুক্তির পর গুদাম সরিয়ে ফেলেন, তবে তা তেহরানের জন্য আস্থার সংকেত হতে পারে। 2020 সালে তিনি ইরানের জেনারেল সুলাইমানিকে হত্যা করলেও 2025-এ চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় ইরান মার্কিন সম্পর্কের পুনর্গঠন তার এজেন্ডায় থাকতে পারে। WRSAI এর 30% অস্ত্রই ইসরায়েলি ডিফেন্সের জরুরি মজুদ। গাজা ও লেবানন সীমান্তে হামাস হিজবুল্লাহর সাথে যুদ্ধে সপ্তাহে 5000-এরও বেশি গোলাবারুদ খরচ হয়। গুদাম সরালে ইসরায়েলের স্থানীয় উৎপাদন যুদ্ধের চাহিদা মেটাতে পারবে না, যার প্রভাব পড়বে জাতীয় নিরাপত্তায়। ট্রাম্প যদি অস্ত্র গুদাম সরানোর সিদ্ধান্ত নেন, তবে তা ইসরায়েল মার্কিন সম্পর্কের 75 বছরের ইতিহাসে সবচেয়ে বড় টেস্ট হবে। আর ধসে যেতে পারে নেতানিয়াহুর অভেদ্য নিরাপত্তা নেতা ইমেজ। ট্রাম্পের রাজনৈতিক গেম থিওরি, নেতানিয়াহুর ভঙ্গুর জোট সরকার আর মধ্যপ্রাচ্যের পরিবর্তিত জিওপলিটিক্স এর রাজনীতির ত্রিভুজই নির্ধারণ করবে অস্ত্র গুদাম কি শান্তির বিনিময় হবে নাকি নতুন অস্থিরতার সূচনা। গুদাম সরানো শুধু ইসরায়েল মার্কিন সম্পর্কের টেস্ট নয়, এটি পুরো অঞ্চলে যুদ্ধের গতিপথ বদলে দিতে পারে। ইরানের সম্ভাব্য হামলা, রাশিয়ার কূটনৈতিক দ্বিধা এবং ট্রাম্পের ডিল মেকিং রাজনীতি, এই ত্রিমুখী চাপে নেতানিয়াহু সরকার ভেঙে পড়বে, অথবা ইসরায়েল পারমাণবিক অপশনে ফিরে যেতে বাধ্য হবে। ইসরায়েলের সামরিক শক্তির ভিত্তি তার অস্ত্র ও গোলাবারুদের বিশাল মজুদ এবং কৌশলগত সীমান্ত নিয়ন্ত্রণের উপর প্রতিষ্ঠিত। বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে, বিশেষ করে গাজা যুদ্ধ ও আন্তর্জাতিক চাপের মুখে এই মজুদের পরিমাণ এবং সীমান্ত বন্ধের রাজনৈতিক প্রভাব একটি জটিল প্রশ্ন। আর সম্ভবত এই সব সুযোগের অপেক্ষায় রয়েছে হামাস। ইসরায়েলে অবস্থিত WRSAI হল মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম সামরিক গুদাম, যা 1980-এর দশকে প্রতিষ্ঠিত হয়েছিল। এই গুদামে প্রায় $1.8 বিলিয়ন মূল্যের অস্ত্র, গোলাবারুদ, মিসাইল, সামরিক যান, এমনকি 500 শয্যার একটি হাসপাতালও রয়েছে। 2022 সালে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর এই গুদাম থেকে 3,155 মিমি আর্টিলারি শেল স্থানান্তর করা হয়, যা পেন্টাগন পুনরায় পূরণের প্রতিশ্রুতি দিয়েছে। গাজা যুদ্ধের সময় ইসরায়েল এই মজুদ থেকে অস্ত্র সংগ্রহের অনুরোধ করলে তা এখনও যুক্তরাষ্ট্রের বিবেচনাধীন রয়েছে।
ইসরায়েলের প্রতিরক্ষা শিল্প 2023 সালে $13 বিলিয়ন মূল্যের অস্ত্র রপ্তানি করেছে, যা দেশটির অভ্যন্তরীণ চাহিদার চেয়ে বেশি উৎপাদন ক্ষমতা নির্দেশ করে। ইসরায়েলি কোম্পানিগুলো প্রতি বছর হাজার হাজার গাইডেড বোমা, মিসাইল এবং গোলাবারুদ উৎপাদন করে, যা দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য পর্যাপ্ত। ইসরায়েলে পারমাণবিক অস্ত্রের পরিমাণ গোপন থাকলেও বিভিন্ন অনুমান অনুযায়ী তাদের 90 থেকে 400টি যুদ্ধাস্ত্র রয়েছে, যার মধ্যে থার্মোনিউক্লিয়ার অস্ত্রও অন্তর্ভুক্ত। 2010 সালে জেন্স ডিফেন্স উইকলির মতে এই অস্ত্রগুলির বেশিরভাগই বিচ্ছিন্ন অবস্থায় সংরক্ষিত থাকলেও কয়েকদিনের মধ্যে সক্রিয় করা সম্ভব। গাজার দক্ষিণে মিশরের সাথে সংযুক্ত ফিলাডেলফি করিডর ইসরায়েলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই অঞ্চলের নিয়ন্ত্রণ বজায় রাখাকে গাজার ডিমিলিটারাইজেশনের পূর্বশর্ত হিসেবে উল্লেখ করেছেন। যদি এই সীমান্ত বন্ধ হয়ে যায়, অস্ত্র পাচার বৃদ্ধি পেতে পারে এবং হামাসের সামরিক শক্তি পুনর্গঠিত হতে পারে, যা নেতানিয়াহুর নিরাপত্তা নীতির ব্যর্থতা হিসেবে চিহ্নিত হবে। রাফা সীমান্ত গাজায় মানবিক সহায়তা প্রবেশের প্রধান পথ। 2025 সালের মার্চে ইসরায়েল এই সীমান্ত বন্ধ করে দিলে জাতিসংঘ সহায়তাকে মহাসাগরে 1 ফোঁটা জল বলে অভিহিত করে। এই সীমান্ত বন্ধ থাকায় গাজায় মানবিক সংকট তীব্রতর হবে, যা নেতানিয়াহুকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কঠোর নিন্দা ও নিষেধাজ্ঞার মুখে ফেলতে পারে। কেরেম শালোম হল ইসরায়েলের মূল ভূখণ্ড থেকে গাজায় পণ্য প্রবেশের প্রধান বাণিজ্যিক চৌকি। 2023 সালের অক্টোবরে ইসরায়েল এই সীমান্ত সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়, যার ফলে গাজায় খাদ্য ও ওষুধের ঘাটতি দেখা দিয়েছে। এই চৌকি বন্ধ থাকলে হামাসের সামরিক চাপ কমলেও ইসরায়েলের প্রতি বৈশ্বিক সমালোচনা বৃদ্ধি পাবে, যা নেতানিয়াহুর রাজনৈতিক ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করতে পারে। ইসরায়েলের অশদোদ বন্দর সামরিক ও বেসামরিক সরবরাহের প্রধান প্রবেশপথ। যদি এই সমুদ্র সীমা বন্ধ করা যায়, ইসরায়েলের অস্ত্র মজুদ পুনরায় পূরণের ক্ষমতা ব্যাহত হবে। বিশেষত WRSAI থেকে অস্ত্র স্থানান্তর এবং স্থানীয় উৎপাদনের কাঁচামাল আমদানি বন্ধ হলে ইসরায়েলের যুদ্ধ ক্ষমতা হ্রাস পেতে পারে। নেতানিয়াহুর রাজনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে অস্ত্রের মজুদ ও যুক্তরাষ্ট্রের সমর্থনের উপর। ফিলাডেলফি করিডোর ও রাফা ক্রসিং বন্ধ হলে গাজায় মানবিক সংকট চরমে পৌঁছাবে, যা আন্তর্জাতিক আদালতে ইসরায়েলের বিরুদ্ধে মামলা ও নিষেধাজ্ঞা সৃষ্টি করবে। একই সাথে কেরেম শালোম ও অশদোদ বন্দর বন্ধ হলে অর্থনৈতিক চাপ বৃদ্ধি পেয়ে ইসরায়েলি জনগণের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়তে পারে। বর্তমানে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স ও কানাডা ইতিমধ্যে ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচনা করে পদক্ষেপের হুমকি দিয়েছে। যদি এই দেশগুলি অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করে বা সামরিক সহায়তা বন্ধ করে, নেতানিয়াহু সরকারের পতন অনিবার্য হয়ে উঠতে পারে। ইসরায়েলের অস্ত্র মজুদ বর্তমানে পর্যাপ্ত হলেও যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া দীর্ঘস্থায়ী যুদ্ধের সামর্থ্য নিয়ে সন্দেহ থাকবে। অন্যদিকে কৌশলগত সীমান্ত বন্ধ হওয়া মানবিক ও রাজনৈতিক সংকটকে ত্বরান্বিত করবে, যা নেতানিয়াহুর জন্য অস্ত্রের চেয়ে বেশি বিপজ্জনক প্রমাণিত হতে পারে। আন্তর্জাতিক চাপ ও অভ্যন্তরীণ অসন্তোষের সমন্বয়েই কেবল তার পতন সম্ভব, যা ফিলিস্তিনি অঞ্চলের ভূরাজনীতিতে এক নতুন সূর্যোদয়। আন্তর্জাতিক অঙ্গনে একের পর এক নাকানি চুবানি খাচ্ছে ভারত। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারের চীন সফর আবারও ভারতের জন্য নতুন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। একদিকে ভারতের সামরিক ব্যর্থতা, অন্যদিকে চীনের সরাসরি পাকিস্তানকে সমর্থন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এক নতুন মেরুকরণের ছক আঁকছে। চীন বলেছে জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তারা পাকিস্তানকে সমর্থন করবে। পাকিস্তান চীনের আয়রন ব্রাদার। চীনা পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্য ভারতের জন্য নতুন উদ্বেগ বলে মন্তব্য করছেন আন্তর্জাতিক বিশ্লেষকগণ। গত 5 বছরে চীন 12 বার ভেটো দিয়ে পাকিস্তানের পক্ষে দাঁড়িয়েছে, যার মধ্যে 8টি সরাসরি কাশ্মীর ইস্যুতে। ইসাক দারের চীন সফরকালে ভারতকে আগ্রাসী আখ্যা দেওয়া হয়েছে। এই বৈঠকের পর আন্তর্জাতিক ফোরামে ভারতের বিচ্ছিন্নতা বেড়েছে বলেও ধারণা করা হচ্ছে। ভারত পাকিস্তান সংঘর্ষে চীনের PL-15 মিসাইল দিয়ে ভারতীয় রাফাল ভূপাতিত করেছে পাক সেনারা। এই মিসাইল চীনের অস্ত্রশিল্পের প্রথম সফল বাস্তব পরীক্ষা। আরও ভয়ঙ্কর তথ্য হচ্ছে, চীনা স্যাটেলাইট এখন পাকিস্তানের চোখ হয়ে ভারতীয় সীমান্তে নজরদারি করছে। PL-15 এর রেঞ্জ 300 কিলোমিটার। এর মানে ভারতীয় আকাশসীমার গভীরে ঢুকে পড়ার ক্ষমতা এখন পাকিস্তানের হাতে। চীনের $62 বিলিয়ন CPEC প্রকল্প শুধু অর্থনৈতিক নয়, কৌশলগত অস্ত্র।
গোয়াদর বন্দর থেকে চীনের নৌবাহিনী ভারত মহাসাগরে প্রভাব বিস্তার করছে। আর দিয়ামার ভাষা বাদ পাক অধিকৃত কাশ্মীরে ভারতের জল নিরাপত্তাকে হুমকির মুখে ফেলেছে। মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে F-35 বিক্রির প্রস্তাব দিয়েছে, কিন্তু রাশিয়ার S-400 পাকিস্তানে স্থাপনের খবরে চাপ বাড়ছে। ভারতের সামনে এখন বড় প্রশ্ন, কোয়াড জোট নাকি রাশিয়ার সাথে নতুন চুক্তি। ভারতকে এখন বহুমুখী কৌশল নিতে হবে। তিব্বত ও উইঘুর ইস্যুতে চীনের বিরুদ্ধে কূটনৈতিক আক্রমণ এক্ষেত্রে কার্যকর হতে পারে বলে মনে করছেন অনেক কূটনীতিক। চীনের সাইবার ইউনিট ইতোমধ্যেই ভারতের বিদ্যুৎ গ্রিডে হামলা চালিয়েছে। আর খুশাবের পারমাণবিক রিঅ্যাক্টর পাকিস্তানের পরমাণু অস্ত্রের মজুদ বাড়াবে। ভবিষ্যতে যুদ্ধ শুধু মাঠে নয়, সাইবার স্পেস ও পারমাণবিক ছায়ার লড়াই হবে। ভারতের 40% সাইবার ডিফেন্স বাজেট এখন চীন পাকিস্তানের হুমকি মোকাবিলায় বরাদ্দ, যা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। চীন পাকিস্তানের লোহার বন্ধুত্ব ভারতের জন্য একাধিক ফ্রন্টে চাপ তৈরি করেছে। কূটনীতি, সামরিক শক্তি, অর্থনীতি সব ক্ষেত্রেই ভারতকে এখন কৌশলগত সিদ্ধান্ত নিতে হবে। এই জটিল অঙ্কের সমাধান খুঁজছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এবার উড়ন্ত অস্ত্রাগার তৈরি করে বিশ্ববাসীকে চমকে দিল চীন। ভারতের বিপক্ষে পাকিস্তানের J-10C-র সাফল্য নিয়ে যখন সারা বিশ্বে আলোড়ন চলছে, ঠিক তখনই চীন নিয়ে এলো একটি অবিশ্বাস্য ক্ষমতার ড্রোন। এর মাধ্যমে ড্রোন তৈরিতে নতুন উচ্চতায় পৌঁছে গেল চীন। অত্যাধুনিক এই ড্রোনটি বহন করতে পারে ভারী মিসাইল, একই সাথে পেটের ভেতরে বহন করতে পারে অসংখ্য ছোট ছোট ড্রোন, যা যুদ্ধের সময় নির্দিষ্ট টার্গেটে একযোগে হামলা চালাতে পারে। চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রযুক্তি গবেষণা সংস্থার সহযোগিতায় তৈরি এই ড্রোনটি মূলত একটি মাল্টিফাংশনাল মানববিহীন আকাশযান। চীনা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতি অনুযায়ী J-Tank-04 ড্রোনটি অন্তত 8টি হার্ড পয়েন্ট নিয়ে তৈরি করা হয়েছে। এটি প্রায় 1000 কেজি ওজনের গাইডেড বোমা, আকাশ থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র, জাহাজ বিধ্বংসী মিসাইল এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে। এই বৈশিষ্ট্যগুলো একে রীতিমতো একটি উড়ন্ত অস্ত্রাগারে পরিণত করেছে। এর নকশা এবং কার্যক্ষমতা দেখে সামরিক বিশ্লেষকরা বলছেন এটি চীনের আধিপত্য বিস্তারের অন্যতম হাতিয়ার হয়ে উঠতে পারে। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট, বিশেষ করে দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালীতে সম্ভাব্য উত্তেজনার নিয়ন্ত্রণে। ড্রোনটির প্রথম পরীক্ষামূলক উড্ডয়ন চলতি বছরের জুন মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে বলে চীনা সূত্রে জানা গেছে। এই মিশন সফল হলে এটি খুব দ্রুতই PLA এর বহরে যুক্ত হবে বলে আশা করা হচ্ছে। J-Tank-04 ড্রোনের আরেকটি বিশেষ দিক হলো এর লোয়াল উইং ড্রোন সিস্টেম। এর মাধ্যমে মূল ড্রোন থেকে ছোট ছোট ক্যামিকাজে ড্রোনগুলো বিচ্ছিন্ন হয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে গিয়ে আঘাত হানতে সক্ষম। এটি শুধু শত্রুদের রাডার বা সামরিক ঘাঁটি নয়, বরং মোবাইল ইউনিট, সমরাস্ত্র বহনকারী যানবাহন কিংবা বিমান ঘাঁটিতেও আঘাত হানতে সক্ষম। বিশ্লেষকদের মতে ভারতের সাথে পাকিস্তানের সাম্প্রতিক সামরিক সংকটের প্রেক্ষাপটে চীনের এই ঘোষণা একটি কৌশলগত বার্তা বহন করে। এতে বোঝানো হচ্ছে চীন তাদের আকাশ ও প্রযুক্তি নির্ভর যুদ্ধের সক্ষমতায় আরও এক ধাপ এগিয়ে নিয়েছে। চীন যেখানে একের পর এক নতুন প্রযুক্তির মডেল সামনে নিয়ে আসছে, সেখানে J-Tank-04 ড্রোন নিঃসন্দেহে তাদের সামরিক ভবিষ্যতের অন্যতম মুখ্য অস্ত্র হয়ে উঠতে যাচ্ছে। যদিও চীন এই ড্রোনকে তার সামরিক সক্ষমতার একটি মাইলফলক হিসেবে উপস্থাপন করছে, তবে অনেক আন্তর্জাতিক বিশ্লেষক ও সামরিক বিশেষজ্ঞরা এর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের মতে এর আকার ও গতি এটিকে আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে। বিশ্ব রাজনীতির মঞ্চে এখন ড্রোন একটি নতুন যুগের যুদ্ধাস্ত্র, আর চীন যে এই মঞ্চের নেতৃত্বের জন্য দৃঢ় প্রতিজ্ঞ তা স্পষ্ট হয়ে উঠেছে J-Tank-04 এর মতো দানবীয় ড্রোনের মাধ্যমে।
এত কিছুর পরও ইরান আক্রমণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে ইসরায়েল। যে কোনো সময় তেহরানের পরমাণু স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালাতে পারে নেতানিয়াহু, এমনটাই দাবি করেছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম CNN। সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক অঙ্গনে অন্যতম আলোচিত ইস্যু হয়ে উঠেছে ইরানের পরমাণু স্থাপনাগুলোতে সম্ভাব্য হামলার আশঙ্কা। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম CNN তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, মার্কিন গোয়েন্দাদের কাছে এমন তথ্য রয়েছে যা ইঙ্গিত দেয় ইরানের একটি বা একাধিক পরমাণু কেন্দ্রে হামলা চালানো হতে পারে শিগগিরই। বিশ্লেষকদের মতে এই ধরনের হামলার আশঙ্কা কেবল ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তাই নয়, গোটা মধ্যপ্রাচ্য অঞ্চলের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে। ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিন ধরে যে টানাপোড়েন চলছে তারই ধারাবাহিকতায় এই আশঙ্কার সামনে এসেছে বলে মনে করা হচ্ছে। CNN এর বরাতে জানা যায়, যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও গোয়েন্দা কর্মকর্তারা পরিস্থিতির উপর নিবিড় পর্যবেক্ষণ করছে এবং সম্ভাব্য প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন। যদিও মার্কিন সরকার আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি, তবে কূটনৈতিক মহলে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ইরানের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া আসেনি, তবে দেশটির প্রতিরক্ষা বাহিনী আগেই হুঁশিয়ারি দিয়েছিল যে দেশের পরমাণু স্থাপনাগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। বিশ্ব রাজনীতির পর্যবেক্ষকদের মতে এমন হামলা ঘটলে তা শুধু ইরান বা যুক্তরাষ্ট্র ইসরায়েলের মধ্যকার সম্পর্ককেই উত্তপ্ত করবে না, বরং মধ্যপ্রাচ্য এক নতুন যুদ্ধ পরিস্থিতির জন্ম দিতে পারে, যার প্রভাব বিশ্বজুড়ে ছড়িয়ে পড়বে। এই পরিস্থিতিতে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কূটনৈতিক তৎপরতা বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন অনেক বিশ্লেষক। তাদের মতে সংকট নিরসনে অবিলম্বে আলোচনার উদ্যোগ গ্রহণ না করলে সামগ্রিক বিশ্ব নিরাপত্তার জন্য একটি বড় হুমকিতে পরিণত হতে পারে।